ক্যান্সার কোথায় চিকিৎসা করা হবে সেটা বেছে নেওয়ার উপায়টা কি? প্রথম কথা বলবো যে চোখ বন্ধ করে কোথাও যাওয়া চলবে না। কোনো একজন ডাক্তারবাবুর পক্ষে ক্যান্সার রোগীকে সম্পূর্ণ সুস্থ করা অসম্ভব আনলেস মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং ডেডিকেটেড ক্যান্সার হসপিটাল, এই দুটোর মধ্যে মূল পার্থক্যগুলো কি? শুধুমাত্র ক্যান্সার নিয়ে এসেছেন, আর অন্য কোনো রোগ নেই, এটা খুব কম লোকের ক্ষেত্রেই পাবেন আজকালকার দিনে। মাল্টি স্পেশালিটি হসপিটালে ক্যান্সার একটা মেজর উইং। একটি মাল্টি স্পেশালিটি হসপিটালে সেখানে কি সব ধরনের ক্যান্সারের চিকিৎসা সম্ভব? একই ছাদের তলায় একজন ক্যান্সার রোগী তার ডিটেকশন থেকে শুরু করে ফলো আপ এবং অ্যাসোসিয়েটেড অন্য রোগের জন্য যে ডাক্তার, সেগুলো সবই একই ছাদের তলায় উনি পেয়ে যাচ্ছেন। এমডিটি ক্যান্সার চিকিৎসায় কতটা গুরুত্বপূর্ণ? এই মাল্টিডিসিপ্লিনারি টিম ছাড়া কোনো চিকিৎসার কথা আমরা ভাবতেই পারি না। যে গাইনোকোলজিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে কখন গিয়ে এই এমডিটির সাহায্য লাগে, নাকি প্রায় প্রত্যেকটি কেসেই আপনাদের একটা টিম দরকার হয়ে থাকে? এই সেকেন্ড ওপিনিয়ন কতটা গুরুত্বপূর্ণ? ওপিনিয়নটা সবসময় এমডিটির ওপিনিয়ন। ক্যান্সার ধরা পড়ার পর সবচেয়ে বড় যে প্রশ্নগুলো আসে তার মধ্যে অন্যতম হলো চিকিৎসা কোথায় করাবেন। মাল্টি স্পেশালিটি হসপিটালে যাবেন নাকি কোনো ডেডিকেটেড ক্যান্সার হসপিটালে যাবেন? আসলে কি যে কোনো একটাই বেছে নিতে হবে, নাকি চিকিৎসার ধরন এবং স্টেজ অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোথায় চিকিৎসা করাবেন? আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন মণিপাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার ঢাকুরিয়ার বিশিষ্ট চিকিৎসকেরা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন পাল, ক্যান্সার স্পেশালিস্ট। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সাগ্নিক রয়, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পারমিতা রয়, গাইনোকোলজিক্যাল অঙ্কোলজিস্ট। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। দর্শক বন্ধু, আপনাদের বলি, যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই হেলথ ইম্প্যাক্ট বাংলাকে সাবস্ক্রাইব করুন, কারণ হেলথ ইম্প্যাক্ট বাংলার সবচেয়ে বড় হেলথ পডকাস্ট, এবং এখানে আমরা প্রতিনিয়ত বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছি এবং আপনাদের চিকিৎসা সংক্রান্ত নানা প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আজকের পর্বে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন, আপনাদের সব প্রশ্নের উত্তর পাবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, একজন রোগীর যখন ক্যান্সার ধরা পড়ছে, সবার প্রথমে চিকিৎসা শুরু করার আগে ক্যান্সার কোথায় চিকিৎসা করা হবে সেটা বেছে নেওয়ার উপায়টা কি? কোথায় চিকিৎসা করা উচিত? হ্যাঁ, এটা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা বিভিন্ন ফোরামে, সোশ্যাল মিডিয়াতে বা আলাপ আলোচনার মধ্যে আমি দেখি যে মূলত কারো বাড়িতে ক্যান্সার ধরা পড়লে তারা এই কোশ্চিনটাই জানতে চান যে আমি কোথায় যাব ট্রিটমেন্ট করাতে, এবং বিভিন্নজন বিভিন্ন পরামর্শ দেন। অনেকেই বলেন যে আপনি চোখ বন্ধ করে এখানে চলে যান, আপনি চোখ বন্ধ করে ওখানে চলে যান। প্রথম কথা বলবো যে চোখ বন্ধ করে কোথাও যাওয়া চলবে না, বা চোখ বন্ধ করে কোনো চিকিৎসা করানো চলবে না। চোখ খোলা রাখতে হবে, সজাগ থাকতে হবে, এবং এই যাতে সবাই একটু সজাগ হয় সেই জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই যে আপনারা আজকে আমাদের তিনজনকে একসাথে এখানে ডেকেছেন। তার মূল কারণ হলো ক্যান্সার চিকিৎসাটা কিন্তু মাল্টিডিসিপ্লিনারি, মানে কোনো একজন ডাক্তারবাবুর পক্ষে ক্যান্সার রোগীকে সম্পূর্ণ সুস্থ করা অসম্ভব আনলেস খুব আর্লি স্টেজ একটা ক্যান্সার হয়, যে ক্যান্সারে শুধুমাত্র একটা মোডালিটি ট্রিটমেন্ট দিয়ে, ধরুন একটা অপারেশন করলে বা একটা রেডিয়েশন দিলে সেটা ভালো হয়ে যায়, সেটা খুব রেয়ারলি হয়। বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রেই সেটা মাল্টিডিসিপ্লিনারি। অতএব যখন কোথায় যাব চিকিৎসা করতে এটা ভাববেন, তখন এই কটা জিনিস মাথায় রাখা উচিত। এক হলো এমন একটা হাসপাতালে যাব যেখানে ক্যান্সার চিকিৎসার সব বিভাগগুলি রয়েছে, যেমন মেডিকেল অঙ্কোলজি, রেডিয়েশন অঙ্কোলজি, সার্জিক্যাল অঙ্কোলজি, ভালো প্যাথোলজি, কেননা প্যাথোলজি ক্যান্সার চিকিৎসার জন্য খুব গুরুত্বপূর্ণ। সঠিক ডায়াগনোসিস হলে তবেই সঠিক চিকিৎসা হবে। খুব ভালো রেডিওলজি বা ইমেজিং এবং নিউক্লিয়ার মেডিসিন, তার কারণ ক্যান্সারের স্টেজিং এবং তার চিকিৎসা সব এই ইমেজিংয়ের ওপর ডিপেন্ড করে। এই ফেসিলিটিগুলো রয়েছে এমন একটা ডিপার্টমেন্ট চাই। আর তার সাথে অন্যান্য অ্যালায়েড সাবজেক্টস, সুপার স্পেশালিটি সাবজেক্ট, যেমন ধরুন পালমোনোলজি, কার্ডিওলজি, তারপরে নেফ্রোলজি, এই ধরনের নিউরোলজি, এই ব্রাঞ্চগুলো, গ্যাস্ট্রোএন্টারোলজি, সেই বিভাগেরও বিশেষজ্ঞ ডাক্তারবাবু আছেন। কেননা আমরা চিকিৎসা করি রোগীকে, শুধু রোগটাকে নয়, এবং বহু ক্ষেত্রেই এই বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ এবং তাদের ইন্টারভেনশনের দরকার হয়। আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং ডেডিকেটেড ক্যান্সার হসপিটাল, এই দুটোর মধ্যে মূল পার্থক্যগুলো কোনগুলো?
দেখুন, মাল্টি স্পেশালিটি নামটার মধ্যে মাল্টি রয়েছে, তার মানে একটার বেশি একাধিক ডিপার্টমেন্ট রয়েছে। মাল্টি স্পেশালিটি হসপিটালে আজকালকার আমরা জানি যে আজকালকার দিনে আপনি যে কোনো কাউকেই দেখবেন কারো না কারোর ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে, কারোর ক্ষেত্রে হাইপার টেনশন রয়েছে, কারোর কোনো কিডনির অসুখ রয়েছে। শুধুমাত্র ক্যান্সার নিয়ে এসেছেন আর অন্য কোনো রোগ নেই, এটা খুব কম লোকের ক্ষেত্রেই পাবেন আজকালকার দিনে, কারণ আজকাল বিভিন্ন কারণে, সেটা অন্য ডিসকাশনের বিষয়। কিন্তু আমার বলার যে কথাটা বলতে চাইছি যে শুধুমাত্র ক্যান্সার হয়েছে বা ক্যান্সার সাসপিশন হয়েছে এরকম কিছু হতে পারে না। একজন মানুষ, তার ডায়াবেটিস থাকতে পারে, প্রেশার, সুগার, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, ব্রেনের সমস্যা, তার সঙ্গে সেগুলোর মতোই ক্যান্সার আরও একটি রোগ, সেগুলোকে বাদ দিয়ে কখনো ক্যান্সারকে ভাবা যায় না। সো মাল্টি স্পেশালিটি হসপিটালে ক্যান্সার একটা মেজর উইং, কিন্তু সিঙ্গেল স্পেশালিটি বা সিঙ্গেল ক্যান্সার স্পেশালিটি হসপিটালে মেজরিটি যিনি ক্যান্সার এবং ক্যান্সার রিলেটেড ডিপার্টমেন্টগুলোই থাকে। এই যে আদার্স যে সমস্যাগুলো সেটার জন্য যে ডিভিশন, সেগুলো কিন্তু থাকে না। এটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্ট্যান্ট একটা পার্থক্য, এবং এই পার্থক্যটাই অনেক আউটকাম বা যে রেজাল্টটাকেও বদলে দেয়। সো এই যে বিভিন্ন ক্যান্সারের যে আলাদা কিছু ডিভিশন রয়েছে, এর বাইরেও আদার্স যে ডিভিশন, আমরা যেটাকে ইংরেজিতে অ্যান্সিলিয়ারি ডিভিশন বা অ্যান্সিলিয়ারি ডিপার্টমেন্ট বলি, সেগুলোও রয়েছে। এটাই হচ্ছে মূল পার্থক্য। ম্যাডাম, এবার একটু জানতে চাইবো যে ক্যান্সার চিকিৎসা যখন হচ্ছে একটি মাল্টি স্পেশালিটি হসপিটালে, সেখানে কি সব ধরনের ক্যান্সারের চিকিৎসা সম্ভব, নাকি সেজন্য কোনো বিশেষ কারণের জন্য ডেডিকেটেড ক্যান্সার হসপিটালের দিকে যেতে হতে পারে রুগীকে? হ্যাঁ, তো এটাই যে যেমন ডক্টর শাগনি এবং ডক্টর সায়ন যেটা বললেন যে মাল্টি স্পেশালিটি হসপিটাল, তো মাল্টির ওয়ান অফ দ্য পার্ট ইজ আ ক্যান্সার সেন্টার, মানে ক্যান্সার একটা উইং কিংবা একটা ক্যান্সার বিভাগ থাকে, ঠিক আছে? তো সেখানে যেমন রেডিয়েশন অঙ্কোলজিস্ট, মেডিকেল অঙ্কোলজিস্ট এবং সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, এবং সার্জিক্যাল অঙ্কোলজিস্টেরও আবার অর্গ্যান স্পেসিফিক আলাদা আলাদা করে ডক্টর, সমস্ত কিছুই এখানে কিন্তু অ্যাভেলেবেল থাকে মাল্টি স্পেশালিটি হসপিটালেও। তাই এমন কোনো ক্যান্সার নেই যাকে, মানে ক্যান্সারের ট্রিটমেন্টটা শুরু হয় কোথা থেকে, যে ডিটেক্ট করা থেকে। সেটা ডিটেক্ট কোথায় হয়, একটা রেডিওলজি ডিপার্টমেন্টে, কিংবা বায়োপসি করা হয়, সেটা হয়তো প্যাথোলজি ডিপার্টমেন্ট, দেন তারপর হয়তো সার্জনের কাছে গেল, সার্জারি করা গেলে আগে সার্জারি হলো, সার্জারির পরে হয়তো রেডিয়েশন কিংবা কেমোথেরাপি যেটা লাগলো, দেন আবার ফলো আপ। তো এই এবং তার সাথে সাথে যেমন ডক্টর শাগনিক বললেন যে পেশেন্টের যদি আলাদা কোনো কোমরবিডিটি থাকে, তার জন্য হয়তো সুগার স্পেশালিস্টকে কিংবা কার্ডিওলজিস্টকে সেগুলো রেফার করা। তো একই ছাদের তলায় একজন ক্যান্সার রুগী, তার ডিটেকশন থেকে শুরু করে ফলো আপ এবং অ্যাসোসিয়েটেড অন্য রোগের জন্য যে ডাক্তার, সেগুলো সবই একই ছাদের তলায় উনি পেয়ে যাচ্ছেন। তো এমন কোনো ক্যান্সার নেই যেটা মাল্টি স্পেশালিটি একটা হসপিটালে করা সম্ভব নয়, শুধুমাত্র ডেডিকেটেড ক্যান্সার হসপিটালই করা সম্ভব। এবং তার চেয়েও বড় কথা, অনেক সময় আমাদের মনে কোনো একটা উদাহরণ যদি দিই, যে অনেক সময় আমাদের একটা ডাইলেমা থাকে যে এটা ক্যান্সার নাকি টিবি, ঠিক আছে? তো সেটা আমরা তখন আমরা একটা এমডিটি করি, তো সেখানে একজন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট কিংবা পালমোনোলজিস্টের রোলও খুব ইম্পর্টেন্ট। তো এটা হয়তো ডেডিকেটেড ক্যান্সার হসপিটালে সেই সুবিধাটা নেই, মানে অ্যাভেলেবিলিটি হয়তো সবসময় থাকে না, যেদিন চাইলাম সেদিন হয়তো এমডিটি করতে পারলাম না, পেশেন্টকে হয়তো আবার আসতে হলো ওই ডক্টরের অ্যাভেলেবিলিটি অনুযায়ী। তো মাল্টি স্পেশালিটি হসপিটালে যখন সন্দেহ, মানে কোনো ডাইলেমা আছে, এগুলো আছে, সেগুলোকেও ভালোভাবে ডিল করা সম্ভব। তাই আমি বলবো যে, এবং আমরা সবাই হয়তো একমত হব যে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল ইজ আ ওয়েল ইকুইপড টু হ্যান্ডেল এনি কাইন্ড অফ ক্যান্সার কেসেস। স্যার, এবার একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি যে কেন মাল্টি স্পেশালিটি হাসপাতালে গিয়ে ক্যান্সারের চিকিৎসা করা উচিত, এখানে একটু বলুন যে একই ছাদের তলায় মেডিকেল অঙ্কোলজি, রেডিয়েশন, সার্জিক্যাল, প্যাথোলজি, আইসিইউ একাধিক সুবিধা রয়েছে, এতে একজন রোগী কি কি বাড়তি সুবিধা বা অ্যাডভান্টেজ পেয়ে থাকেন? হ্যাঁ, এটা অনেকগুলো ইম্পর্টেন্ট। একটা যেমন ডক্টর শাগনিক বললেন যে একজন রোগীর বিভিন্ন কোমরবিডিটি থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, হার্টের অসুখ থাকতে পারে। এছাড়াও যেমন ধরুন, আমি দু একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, এই গতকাল আমার কাছে একজন রোগী এসেছিলেন, তার খাদ্যনালীর ক্যান্সার, এবং তিনি খাবার খেতে পাচ্ছেন না, যা খাচ্ছেন বমি হয়ে যাচ্ছে, খাবার আটকে যাচ্ছে। সেই মুহূর্তে ওনার কোনো ক্যান্সার ট্রিটমেন্ট আমি শুরু করতে পারছি না, কেন? তার নিউট্রিশনটা মেনটেন হচ্ছে না। আমাকে সাহায্য করলেন কে? আমাকে তৎক্ষণাৎ সাহায্য করলেন একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। তিনি একটা এন্ডোস্কোপি করে ওখানে একটা পাইপ ঢুকিয়ে দিলেন, যেটা দিয়ে আমরা ওনাকে খাবার দিতে পারি। তেমনি অনেক সময় হয় যে ধরুন কারো একটা বাইল ডাক্টে ক্যান্সার হয়েছে বা গলব্লাডার ক্যান্সার হয়েছে,
সেটার জন্য তার জন্ডিস হয়ে গিয়েছে, অবস্ট্রাকশন হয়ে, জন্ডিসটাকে রিলিভ করতে হবে, একটা স্টেন দিতে হবে, সেটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট করবেন। বা ধরুন ক্যান্সার রোগীর ট্রিটমেন্ট চলাকালীন অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে, ইনফেকশন হতে পারে কেমোথেরাপি দিলে, নিউমোনিয়া হতে পারে, আমার পালমোনোলজিস্টের সাহায্য দরকার, ইনফেকশনের সাহায্য দরকার। অনেক সময় হয় যে কিছু সিরিয়াস কন্ডিশনস হতে পারে যেখানে আমার ক্রিটিক্যাল কেয়ারের সাহায্য দরকার। ক্রিটিক্যাল কেয়ার কিন্তু এখানে একটা সুপার স্পেশালাইজড ব্রাঞ্চ, ক্রিটিক্যাল কেয়ার আর অমনি নয়, ক্রিটিক্যাল কেয়ারের স্পেশালিস্ট থাকেন, তাদের সাহায্য দরকার হতে পারে। বিভিন্ন ধরনের ইনফেকশনের জন্য ইনফেকশাস ডিজিজের প্রয়োজন হতে পারে। কিডনি ঠিক আছে কি না, তাকে কেমোথেরাপি দেওয়া যাবে কি না, বা তাকে একটা ইনভেস্টিগেশনে কন্ট্রাস্ট দেওয়া যাবে কি না, নেফ্রোলজিস্টের প্রয়োজন হতে পারে। কাজেই ক্যান্সারের রোগীর কোমরবিডিটির জন্য ডিউরিং ক্যান্সার ট্রিটমেন্ট চিকিৎসা সংক্রান্ত সাইড এফেক্টসগুলোকে ম্যানেজ করার জন্য, এবং অনেক ক্ষেত্রে ডায়াগনোসিসের জন্য, যেমন ধরুন অনেক লাং টিউমার্স থাকে যার বায়োপসি কিন্তু পালমোনোলজিস্ট নেন, বাস বায়োপসি বলি আমরা, এন্ডোব্রঙ্কিয়াল আলট্রাসাউন্ড করে বায়োপসি নেন, উনি বায়োপসিটা নেন। বা ধরুন কোনো একটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের বায়োপসি নিতে হবে, সেটা হয়তো এন্ডোস্কোপি করে বায়োপসি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট নেবেন, নিয়ে তারপরে সেটা প্যাথোলজিস্টের কাছে যাবেন। কাজেই একটা কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার, এবার এখানে একটা মাথায় রাখতে হবে যে মাল্টি স্পেশালিটি হসপিটাল তো হতেই পারে, বলতে পারে আমাদের ক্যান্সার উইং আছে, কিন্তু সেটা কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার হতে হবে। মানে সেখানে রেডিয়েশন অঙ্কোলজি, মেডিকেল অঙ্কোলজি, সার্জিক্যাল অঙ্কোলজি, অর্গান স্পেসিফিক সার্জেন্স, গাইনি অঙ্কোসার্জেন, অনেক ক্ষেত্রে হেডনেক অঙ্কোসার্জেন, ব্রেস্টেরও হয়, ইউরোলজিস্ট, ইউরোসার্জেন, ইউরোলজিস্ট বলাটা ভুল হবে, ইউরো অঙ্কোসার্জেন, দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। যেমন গাইনোকোলজিস্ট আর গাইনি অঙ্কোসার্জেন্স আর ডিফারেন্ট। গাইনি অঙ্কোসার্জেনরা আরও ট্রেনিং নেন গাইনোকোলজির পরে, সুপার স্পেশালিটির ট্রেনিং নিতে হয় তাদের, নিয়ে তবে তারা গাইনি অঙ্কোসার্জেন হন। সার্জিক্যাল অঙ্কোলজিস্টরা সার্জারির পরে আবার সুপার স্পেশালিটি ট্রেনিং নিয়ে তবে তারা সার্জিক্যাল অঙ্কোলজিস্ট হন। তো এই সব ফেসিলিটিস ইন এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, যাতে আমরা একজন রোগী এলে তার ডায়াগনোসিস, তার যন্ত্রণার উপশম বা কষ্টের উপশম, সেটাও খুব গুরুত্বপূর্ণ, তার জন্য অনেক স্পেশালিটি দরকার হয়, সঠিক চিকিৎসা সঠিক স্টেজিং আমরা করতে পারি। স্যার একটু জানবো যে সায়ন স্যার যেমনটা বললেন যে একটি মাল্টি স্পেশালিটি হসপিটালে কী কী সুযোগ সুবিধা থাকার জন্য সেটা একটি ডেডিকেটেড ক্যান্সার হসপিটালের থেকে আলাদা বা কিছুটা গুরুত্ব বেশি পাবে, এবং আপনি একটু বলুন যে মাল্টি স্পেশালিটি হসপিটাল মানেই সেখানে হয়তো এমডিটি থাকছে, মাল্টিডিসিপ্লিনারি টিম থাকছে। এই এমডিটির কথা আপনারা বারবার বলেন, এমডিটি ক্যান্সার চিকিৎসায় কতটা গুরুত্বপূর্ণ এবং সেটা কী কী আলাদা অ্যাডভান্টেজ দিয়ে থাকে রোগীকে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এমডিটি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি টিম। আজকালকার মডার্ন ক্যান্সার চিকিৎসায় এই মাল্টিডিসিপ্লিনারি টিম ছাড়া কোনো চিকিৎসার কথা আমরা ভাবতেই পারি না। আদর্শগতভাবে অলমোস্ট সব ক্যান্সারের ক্ষেত্রেই একটা মাল্টিডিসিপ্লিনারি ডিসকাশন করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম অবশ্যই হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অন্ততপক্ষে বলতে পারি। তার কারণ কি, এটা একটু এর আগের ডিসকাশনে থেকে আলাদা, যে অন্যান্য ডিজিজ নয়, আমি যদি এই মুহূর্তে পেশেন্টের অন্যান্য ডিজিজটাকে আমি বাদ রেখে, আজকালকার আপনি যদি দেখেন লাস্ট 10 বছরে, শেষ 10 বছরে ক্যান্সার চিকিৎসায় প্রভূত উন্নতি হয়েছে। যদি আপনি একটা খুব সহজ এক্সাম্পল যদি নিই, আমরা কিছুদিন আগেই আমরা একটা কনফারেন্সে গিয়েছিলাম, আমরা প্রায় 5 ঘন্টা আমরা শুধুমাত্র এন্ডোমেট্রিয়াম বা ইউটেরাসের ক্যান্সারের উপরে চিকিৎসা করেছি, যেটা আজ থেকে 10 বছর আগে ভাবাই যেত না যে আমরা শুধুমাত্র এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের এত রকম ট্রিটমেন্ট বদলেছে। কতটা সার্জারি করা হবে, কতটা কম করা হবে, রেডিয়েশন দেওয়া হবে কিনা, রেডিয়েশনের সঙ্গে কেমোথেরাপি দেওয়া হবে কিনা, এটা কে ডিসিশন নেবেন? ধরুন আমার কাছে একজন পেশেন্ট চেম্বারে আমার কাছে এসেছেন, আমি তাকে অনেকক্ষণ সময় দিয়ে দেখলাম, কিছু জিনিস তখন কি রেডিয়েশনটা দেওয়া উচিত বা উচিত নয় সেটা আমি তক্ষুনি ডিসাইড করতে পারবো না, এবং পারা উচিত নয়। একটা ডায়াগনোসিস যখনই হয়ে যাবে তখন আমি আমার কালিগদেরকে, যিনি গাইনি অঙ্কোসার্জন হতে পারেন, রেডিয়েশনের ডাক্তারবাবু হতে পারেন, মেডিকেল অঙ্কোলজিস্ট হতে পারেন, অর্থাৎ যিনি কেমোথেরাপি বা এইগুলো দিয়ে চিকিৎসা করেন, তাদেরকে আমরা ডাকবো, তাদের সঙ্গে এটাকে ডেকে আমরা ডিসকাস করব যে কিভাবে চিকিৎসাটা এগোবে। এখানে মাথায় রাখতে হবে, যদি ডিজিজটা অপারেবল হয়, ওটি করলে বা অপারেশন করলে হয়েও যাবে, আমাদের টিমের প্রত্যেক
প্রত্যেককে জানতে হবে আমার এই সময় অপারেশন হবে, এরপরে উনি রেডিয়েশন পাবেন, এরপরে উনি কেমো পাবেন। মানে আমাদের কাছে অনেকটা দূর, এই যে রাস্তাটার অনেকটা দূর আমাদের কাছে অলরেডি শুরু থেকে ক্লিয়ার হবে। যদি আমি সার্জারিটা শুধু করে দিই, আমার দায়িত্ব শেষ হয়ে যায় না। কারণ নন ক্যান্সার আর ক্যান্সার চিকিৎসার মধ্যে অনেকটা পার্থক্য আছে, অনেকটা দূর অবধি আমাদের দেখতে হয় যে এই অবধি পেশেন্ট শুধু সার্জারি করলেই হয় না, তাকে রেডিয়েশন নিতে হতে পারে। আমাকে পেশেন্টকে যদি আমি আগে থেকেই আগামী 6 মাসের এই চিকিৎসা চলবে বলে দিতে পারি এবং ঠিকঠাক করে অ্যাজ পার কারেন্ট গাইডলাইন, তাহলে পেশেন্টের অনেকগুলো সুবিধা হয়। পেশেন্ট একটা পুরোপুরি দিশা পেলেন যে কীভাবে ওনার চিকিৎসাটা চলবে। সেই চিকিৎসাটার খরচও পেশেন্ট ধীরে ধীরে আগে থেকেই একটা হিসেব করে জোগাড় করে রাখতে পারেন যে না, আমার আগামী 6 থেকে 8 মাস এই চিকিৎসাটা চলবে, সেই চিকিৎসায় আমি এই খরচগুলো লাগবে। ফলে ট্রিটমেন্ট শুধুমাত্র ট্রিটমেন্ট গাইডলাইন মেনে ট্রিটমেন্ট করা নয়, পেশেন্টের আগামী 6 মাস 8 মাস যে কদিন চিকিৎসা চলবে তার একটা রূপরেখাও আমরা ওখানে তৈরি করি। ফলে পেশেন্টের কাছে যেমন বিষয়টা ক্লিয়ার হয়, অনেক ক্ষেত্রেই হয় আগে কেমো দেবে, তারপরে সার্জারি করবে, তারপরে আবার রেডিয়েশন দেওয়া হবে, কোন সিকোয়েন্স অফ দ্য ট্রিটমেন্ট সেগুলোও আমরা ডিসাইড করি এবং এগুলো কিন্তু মডার্ন গাইডলাইন মেনেই করা হয়। সুতরাং এই মাল্টিডিসিপ্লিনারি টিম অত্যন্ত জরুরি এবং অলমোস্ট অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রে এই টিমের ডিসকাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারেই। ম্যাডাম একটু জানবো যে স্যার যেমনটা বললেন যে কেন মাল্টিডিসিপ্লিনারি টিম প্রয়োজন, আপনি একটু বলুন যে গাইনোকোলজিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে কখন গিয়ে এই এমডিটির সাহায্য লাগে, নাকি প্রায় প্রত্যেকটি কেসেই আপনাদের একটা টিম দরকার হয়ে থাকে? তো আইডিয়ালি যেটা, যে সব কেসেসই কিন্তু আমাদের একটা মাল্টিডিসিপ্লিনারি মিটিং একটা দরকার পড়ে। কারণ এটা একটা অ্যাপেন্ডিক্সের সার্জারি নয় কিংবা একটা গল ব্লাডারের সার্জারি নয়, এটা একটা ক্যান্সার, একটা ট্রিটমেন্ট, শুধু সার্জারি নয়, এটা ট্রিটমেন্ট একটা পেশেন্টের, ঠিক আছে? তো গাইনোকোলজিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে মেনলি যেটা ওভারিয়ান, এন্ডোমেট্রিয়াল এবং সার্ভাইকাল ভাজাইনাল ভালভাল ক্যান্সার, তো বেশিরভাগ ক্ষেত্রে মোস্টলি যেটা দরকার পড়ে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটা অ্যাডভান্স স্টেজে গিয়ে যখন অলরেডি কিছুটা ছড়িয়ে গেছে সেই ক্ষেত্রে ধরা পড়ে 70 to 80% কেসেসে। তো সেই অবস্থায় একজন দেখা গেল যে পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করলো যে কি করব, কেউ বললো যে আগে কেমো নিয়ে নে। প্রথমে তো আগে যতই ডাক্তার দেখায় আগে কিন্তু মানুষ পাশের বাড়ির লোকের কথাই শুনবে, ঠিক আছে? তো কিংবা নেটে সার্চ করে দেখবে, ChatGPT বলবে সেটা কি বলছে। তো একজন বললো কেমো নিয়ে নে, একজন বললো যে আগে সার্জারি কর, একজন বললো অত কিছু ভাবতে হবে না, তুই আগে একটা সেকেন্ড ওপিনিয়ন নে। তো আলটিমেটলি কিন্তু পেশেন্টটা কনফিউজ হলো, সে লজিস্টিক জোগাড় করতে করতে আরও ডিলে হলো অনেক, সেটা পরের ব্যাপার, ঠিক আছে? তো একজন মেডিকেল অঙ্কোলজিস্টের কাছে গেল, পেশেন্ট বললো, মানে ডাক্তার ওনাকে সাজেস্ট করলেন যে তুমি কেমো নাও। একজন সার্জনের কাছে গেল, সার্জন বললো তোমার সার্জারি করে দিলেই আগে ভালো হয়। তো পেশেন্ট কনফিউজ হয়ে গেল। তো আমরা যদি একটা পেশেন্টকে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম মিটিং করে, যেখানে পেশেন্ট হয়তো এলো, মানে সার্জনও থাকলো, মানে গাইনি অঙ্কো সার্জন প্লাস মেডিকেল অঙ্কোলজিস্ট যিনি কেমোর ডক্টর, রেডিয়েশন অঙ্কোলজিস্ট, প্যাথোলজিস্ট এবং বিশেষ করে মানে যিনি রেডিওলজিস্ট, যিনি ইমেজটা দেখে বলতে পারবেন যে রোগের মানে একটা কি বলবো, যে একটা ব্লু প্রিন্ট কেমন, ভেতরে রোগটা কেমন আছে। তো আমরা সবাই মিলে আগে নিজেরা ডিসকাস করি যে কেমন রোগীটার রোগটা কেমন আছে, রোগীর সিচুয়েশন কেমন, মানে সে কি ট্রিটমেন্ট কোনটা নিতে পারবে কিনা, বড় সার্জারি 7-8 ঘন্টা সার্জারি নিতে পারবে, কেমো নিতে পারবে নাকি কম ডোজের কেমো লাগবে, সমস্ত কিছু আগে আমরা নিজেদের মধ্যে ডিসাইড করি। তারপরে সেই সম্মিলিত যে ডিসিশন সেটা পেশেন্টকে এবং পেশেন্টের রিলেটিভকে সেটা আমরা শেয়ার করি। তারপরে একটা ডিসকাশনের মাধ্যমে একটা শেয়ার্ড ডিসিশন নেওয়া হয়। কোনো কিছু ডিসিশন চাপিয়ে দেওয়া হয় না যে তোমার জন্য এটাই হবে। সেখানেই তফাৎ হলো পার্সোনালাইজড মেডিসিনের, একটা সবার জন্য আলাদা আলাদা হবে, ঠিক আছে? তো পেশেন্ট হলে কনফিউশনটা অনেকটা কম হয়। এমডিটি যদি একটা করা হয়ে থাকে পেশেন্টের কাছে, মানে একটা ওটাই যে একটা ব্লু প্রিন্ট থাকলো যে আমার ঠিক আছে আগে হয়তো কেমো হলো, দেন সার্জারি হবে, দেন আবার কেমো লাগবে, মানে কোনোটা চেপে যাওয়া নয়। কিন্তু যে অনেকে বলো ঠিক আছে তুমি কেমো নিয়ে নাও, ঠিক হয়ে যাবে, তারপরে কেমো নেওয়ার পরে না তোমার সার্জারিও লাগবে, আবার হয়তো 2টো কেমো লাগবে। তো ধাপে ধাপে এটা রিভিল করার কিছু নেই, পেশেন্টের কাছে একটা মোটামুটি রেডি থাকলো যে এরকম ট্রিটমেন্ট, এরকম হয়তো আমাকে খরচা লাগবে, এতদিন পর্যন্ত লাগবে, সময়টা লাগবে। তাতে কি হয় যে একটা মানসিক ব্যাকআপ, বিশেষ করে যারা অ্যাকম্পানি, যারা ওনাকে নিয়ে আসছে, অনেকে তো ছুটিও নিতে হবে যে ঠিক আছে এই টাইমটা সার্জারি টাইম আমি আগে থেকে প্রিপেয়ার থাকলাম। তো এই সমস্ত কিছু একটা রেডি থাকে পেশেন্ট। তো এমডিটির মাধ্যমে পেশেন্টরা কনফিউজড অনেক কম হয় এবং ডাক্তাররাও
বলবো কনফিউজড অনেক কম হয়। আমরা মোটামুটি একটা জানি যে এটাই হতে চলেছে ওই পেশেন্টের জন্য। তো গাইনোকোলজিক্যাল ক্যান্সারের তো অবশ্যই দরকার, সমস্ত ক্যান্সারই দরকার। সমস্ত ক্যান্সার ক্ষেত্রেই দরকার। স্যার ম্যাডাম যেমনটা বলছিলেন যে কখন গিয়ে মানুষ অনেকটা কনফিউজ হয়ে যায় শুরুর দিকে যে কোথায় যাব কি করব, এখানে একটা সেকেন্ড ওপিনিয়নের কথাও ম্যাডাম বললেন। এটা কিন্তু খুব প্রচলিত একটা ধারণা যে ক্যান্সার ডিটেক্ট হয়েছে, আমি একটা সেকেন্ড ওপিনিয়ন, কখনো সেটা থার্ড ফোর্থ, একের পর এক চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিচ্ছে। আপনি একটু বলুন যে এই সেকেন্ড ওপিনিয়ন কতটা গুরুত্বপূর্ণ বা কটা ওপিনিয়ন ঠিক দরকার? হ্যাঁ, এবারে ওপিনিয়নটা কিন্তু আমরা যেটা বলি, আমরা ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে যেটা বলি সেটা হলো ওপিনিয়নটা সবসময় এমডিটির ওপিনিয়ন, মাল্টিডিসিপ্লিনারি টিমের ওপিনিয়ন, কেন একজনের ওপিনিয়ন নয়। তার কারণ হলো যেমনটা ওনারা বললেন যে ক্যান্সার চিকিৎসার খুব উন্নতি হয়েছে, যত উন্নতি হচ্ছে তত জটিল হচ্ছে এবং তত নিত্য নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, নিত্য নতুন ট্রায়ালস আসছে, এভিডেন্স আসছে। এই যে এমডিটির কথাটা আমরা বললাম, এখানে কিন্তু আমরা রীতিমতো ডিবেট করি, তর্ক করি, রীতিমতো তর্ক, খানিকটা ঝগড়াও কোনো সময় হয়ে যেতে পারে। সেটা আমরা প্রফেশনালি নিই, পার্সোনালি নিই না। ধরুন আমার মনে হচ্ছে যে নতুন ডেটা এসেছে, এভিডেন্স এসেছে যে এই কেসে আমাকে রেডিয়েশন দিলে বেস্ট রেজাল্ট হবে সার্জারির চাইতে। সার্জেন এভিডেন্স দেখাবেন যে না, সার্জারির বেটার হবে। তারপরে দুজনে মিলে একটা ঐক্যমত্যে আসবো, বা মেডিকেল অঙ্কোলজিস্ট বলবেন যে না, কিমো দিলে বেটার হবে। সবাই মিলে আমরা একটা ঐক্যমত্যে আসতে হবে, সেটা বেসড অন এভিডেন্সেস। যে এভিডেন্সটা জয়ী হবে, স্ট্রং এভিডেন্স, মানে মানুষের উপরে পরীক্ষা নিরীক্ষা করার পরে যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এবং এই যে এভিডেন্সগুলো, এগুলো কিন্তু একজন ডাক্তারের পক্ষে সব কিছু জানা সম্ভব নয় কখনো। তাই ওপিনিয়ন একটা হতে পারে, দুজন সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে, ফোর্থ হতে পারে। সেকেন্ড ওপিনিয়ন নেওয়াতে অসুবিধে কিছু নেই, কিন্তু আমার বক্তব্য হবে যদি সেকেন্ড ওপিনিয়ন নিতে চান তাহলে সেকেন্ড এমডিটির ওপিনিয়ন নিন, মাল্টিডিসিপ্লিনারি টিমের ওপিনিয়ন নিন। তার কারণ একটা মাল্টিডিসিপ্লিনারি টিমে কিন্তু 4-5 জন বিশেষজ্ঞ ডাক্তারবাবুর ওপিনিয়ন রয়েছে ওখানে অলরেডি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ওপিনিয়ন একসাথে আপনি পাচ্ছেন। সব ওপিনিয়ন মিলে তারা নিজেরা আলোচনা করে ঐক্যমত্যে এসে আপনাকে ওপিনিয়ন দিচ্ছে। তারপরে যদি আপনার ওপিনিয়ন নিতে হয় তাহলে আপনার আবার এরকম একটা এমডিটির ওপিনিয়ন নিতে হতে পারে। কিন্তু একটা মস্ত বড় গন্ডগোল হয়ে যায়, ওপিনিয়ন নিতে 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 অনেক ভ্যালুয়েবল টাইম নষ্ট হয়ে যায়। এবং তখন সেটা কিন্তু আমি নিজে দেখেছি। কলকাতায় ডিটেক্ট হয়েছে ক্যান্সার সার্ভিক্স স্টেজ 2B, তারপরে তারা সাউথ ইন্ডিয়া গিয়েছেন, সেখানে গিয়ে হয়ে গেছে স্টেজ 3B। যেতে যেতে সব ব্যবস্থা করতে, লজিস্টিক দেখাতে, সেখানে তারপরে তারা বম্বে গেছেন, সেখানে সেটা স্টেজ 4 হয়ে গিয়েছে। মাঝখানে যে 4-5 মাসের টাইম নষ্ট হয়েছে। এটাও সাবধান থাকতে হবে, চিকিৎসাটা তাড়াতাড়ি করতে হবে এবং বৃথা সময় নষ্ট করা যাবে না। একেবারেই। স্যার এবার একটু বলুন যে সাধারণত ক্যান্সার ধরা পড়ার পরে মাল্টি স্পেশালিটি হসপিটাল বা হাসপাতাল নির্বাচনের ক্ষেত্রে রোগী বা তার পরিবার সবচেয়ে কমন কোন ভুলগুলো করে থাকেন, যেগুলো না করা উচিত? রোগী যেটা করেন তাকে ভুল বলবো না, কারণ যখনই পেশেন্টকে, ধরুন একজন পেশেন্ট একটা পশ্চিমবঙ্গের একটু গ্রামের দিকে বা এতে একটু শহরতলির দিকে থাকেন, তার ক্ষেত্রে একটা কাশির সঙ্গে রক্ত পড়ছে। উনি প্রথমে একজন জেনারেল ফিজিশিয়ানকে, যে প্রথমেই আমাদের একটা ডিনায়াল মোডে আমরা থাকবো যে না, এটাতে জাস্ট কাশি হচ্ছে, একটু রক্ত পড়ছে, কিছু না, কিছুদিন ওষুধ খেলেন, এইগুলো হলেন। এইভাবে 2 মাস 3 মাস চিকিৎসা করার পরে কোনো একজন ডাক্তারবাবু অলরেডি বললেন একটা সিটি স্ক্যান করেই দেখুন না কি হয়, এতদিন তো কমছে না। করে দেখলেন অলরেডি লাঙে একটা টিউমার ধরা পড়ে। যখনই টিউমার ধরা পড়ে, এবং ডাক্তারবাবু একটা হিন্ট দিয়েই দেবেন, যে কোনো ডাক্তারবাবুই হন, যে এটা না ক্যান্সার হতে পারে। পেশেন্টকে না বললেও বাড়ির লোককে সাধারণত বলে দেন। যে ক্যান্সার শব্দটা যখনই হয়ে যায় তখন পেশেন্টের কিন্তু দুনিয়াটা আগের থেকে বদলে যায়। এটা আমাদের খুব বুঝতে হবে। ক্যান্সার শব্দটা কিন্তু লাইফ পুরোপুরি বদলে দেয়। তখন যে ডিসিশন, সিদ্ধান্তহীনতায় ভোগাটাকে আমি ভুল কখনোই বলি না, এটাকে বরং আমরা সিদ্ধান্তহীনতায় ভোগা বলতে পারি। উনি কেউ একটা বললে না না ওখানে চলে যান, দুটো দিক হতে পারে। উনি বললেন না না এটা কিছু হয়নি, একটু ওষুধ খেয়ে দেখুন, অথবা বলতে পারে আয়ুর্বেদিক হোমিওপ্যাথি কিছু খেয়ে দেখুন। এটা খুব কমন, ইটস এভরিডে আমরা দেখেছি। যে ভুলগুলো করেন, যদি ক্যান্সার ডায়াগনোসিস হয় প্রথমেই এমন একটা হাসপাতালে যেতে হবে। আমরা একটু আগে মাল্টিডিসিপ্লিনারি একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল উইথ আ ওয়েল ইকুইপড ক্যান্সার উইং, যেটা কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার, এইরকম কোনো হাসপাতালে আপনাকে যেতে হবে যেখানে সব কিছু আছে। কারণ আমি যদি ইন্ডিভিজুয়াল কোনো একজনের কাছে, উইথ ডিউ রেসপেক্ট টু এভরি ডক্টর, আমি এটা বলবো যে
যখনই যদি ক্যান্সারের ধারণা হয়, আপনি একটা টিমের কাছে যান, যেখানে রয়েছেন, সেটা ইন্ডিভিজুয়াল ডিভিশন ওয়াইজ যে টিম হতে পারে, যেমন জিআই, লাং, গাইনিক, হেডনেক, এরকম যেখানে রয়েছে, এবং আদার্স ক্যান্সার ট্রিটমেন্ট অ্যালং উইথ আদার, যেটা আমরা প্রথমে ডিসকাস করলাম, সেই আদার ডিজিজের জন্য যেটা রয়েছে, প্রথমে একটা সেই রকম জায়গায় যেতে হবে। বারবার কোথাও ঘুরবেন না। বারবার এটা বলি, ক্যান্সার ইউজুয়ালি ইজ নট অ্যান এমার্জেন্সি, কিন্তু প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত কিন্তু গুরুত্বপূর্ণ। আমি এমার্জেন্সি বলবো না, বা প্রত্যেকটা দিন আমি বলছি না যে কালকেই আপনাকে ট্রিটমেন্ট কালকে শুরু করতে হবে, এটাও একটা ভুল। পেশেন্ট ভয় পেয়ে, আমাকে প্রচুর পেশেন্ট আসেন যারা এসে বলেন যে স্যার আমাকে অপারেশনের জন্য পাঠিয়েছেন। তারা দে আর প্রি অকুপাইড, মানে তাদের মাথায় রয়েছে যে অপারেশন করলেই ঠিক হয়ে যাবে। অ্যাজ এ সার্জন আমার সেটা কাজ হচ্ছে তাকে সেটা করতে হবে কি না। অধিকাংশ স্টমাক ক্যান্সার বা অধিকাংশ অনেক ক্যান্সারে আজকালকার দিনে আমরা কিন্তু প্রথমেই সার্জারি করি না। আমাদের দেশে যে ক্যান্সারগুলো খুব আর্লি স্টেজ, জাপান বা কোরিয়াতে যেটা আসে সেটা নয়। অধিকাংশ আজকালকার দিনে সার্জারি দরকার হয় না। কিন্তু আমি সত্যিকারের একজন ক্যান্সার সার্জন হই, আমি ওনাকে প্রথমে আরও কিছু টেস্ট করাবো। স্টেজিং না করে একটা সিটি স্ক্যানের ওপর বেস করে ট্রিটমেন্ট করিয়ে ফেলবেন না। সিটি স্ক্যান পেটের করা হয়েছে, অ্যাবডোমেনের, আমরা তখন হয়তো বললাম যে আপনি একটা চেস্টেরও সিটি স্ক্যান করুন। স্যার এই তো একটা করলাম পেট স্ক্যানটা, আপনি অপারেশনটা করে দিন না। ভুল, এটা একটা ভুল, বা এটা একটা পেশেন্ট টেনশানে হচ্ছে না, আমার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু এই 2 দিন দেরি করা আর তার থেকে এটা অ্যাকচুয়ালি ভুল হয়। সুতরাং কোথায় চিকিৎসা করবো এটা একটা দেখতে হবে, একটা হচ্ছে কী স্টেজ আছে সেটা দেখতে হবে, এই স্টেজের কারেন্ট গাইডলাইন অনুযায়ী চিকিৎসা কী আছে দেখতে হবে। এবং ফোর্থ ভুল যেটা, অনেকেই এসে বলেন স্যার ওনার তো অপারেশন, ওনার তো স্টমাক ক্যান্সার ছিল, ওনার তো আগে অপারেশনও, এখন ভালো আছেন। নাই হতে পারে, একই রোগ, একই আলাদা পেশেন্ট, ইভেন একই রোগ একই স্টেজ, কিন্তু এজ আলাদা, ট্রিটমেন্ট আলাদা হতে পারে। প্রত্যেকটা জিনিসের ওপরে ডিপেন্ড করে তখন আমরা সব কিছু বিচার করে আফটার এমডিটি আমরা ট্রিটমেন্ট করি। সুতরাং তাড়াহুড়ো নয়, সঠিক হাসপাতাল, কোয়ালিফাইড ডক্টরস যারা সেই বিষয়ে বিশেষজ্ঞ, তাদের কাছে যেতে হবে, এবং প্রপার স্টেজিংয়ের পরে ডাক্তারদের সাথে পরামর্শ করে তারপরে চিকিৎসা করতে হবে। এগুলো ভুল নয়, এগুলো একটু আরও বেশি সতর্ক হওয়া যে আমি কীভাবে শুরু করব। ক্যান্সার ইজ ইউজুয়ালি নট অ্যান এমার্জেন্সি। দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ শুনলেন স্যার এবং ম্যাডাম যেমনটা বললেন যে ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। ক্যান্সার ধরা পড়েছে, শনাক্ত হয়েছে, চিকিৎসা কোথায় করাবেন? আশা করি আজকের পর্বে এই প্রশ্নের উত্তর কিছুটা হলেও পেয়েছেন, একটা সম্যক ধারণা পেয়েছেন। কাজেই মনে যদি কোনো প্রশ্ন থাকে, কৌতূহল জেগে থাকে, অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক জায়গায় সঠিক সময় যদি চিকিৎসা শুরু করা যায়, তাহলে ক্যান্সারের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনি কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পেতে পারেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। সবাইকে এই বার্তা, স্যারদের বার্তা, চিকিৎসকদের বার্তা পৌঁছে দেবেন।